অভ্যন্তরীণ বায়ুর গুণমান পরীক্ষা। আচ্ছা। মূল ব্যাপারটা হলো মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা তারা নিজেরাই উদ্যোগ নিয়ে স্কুলের ভেতরের বাতাসের মান পরীক্ষা করেছে। ঠিক। আর এখানেই কিন্তু বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে, তাই না? হ্যাঁ, একদম। যে ছাত্রীরা নিজেরাই তাদের চারপাশের পরিবেশ মানে স্কুলটাকে নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানে নেমেছে, এটা কিন্তু হাতে কলমে শেখার একটা দারুণ দিক বলতে গেলে। অবশ্যই, যেখানে জ্ঞানটা শুধু বইয়ের পাতায় আটকে থাকছে না, ক্লাসরুমের বাইরেও আসছে। একদম। আর এই পুরো কাজটা হয়েছে স্কুলের ডিএনএ ক্লাবের মাধ্যমে। এটা তো ওদের সায়েন্স ক্লাব, তাই তো? হ্যাঁ, ওদের বিজ্ঞান আর গবেষণা সংক্রান্ত ক্লাব। ঠিক। আর তাদের সঙ্গে ছিল ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল। এই যৌথ উদ্যোগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। অবশ্যই। এর তত্ত্বাবধানে ছিলেন ডিএনএ ক্লাবের কোঅর্ডিনেটর শিক্ষক শ্রীযুক্ত চিন্ময় পাল স্যার। কিন্তু ওরা ঠিক কিভাবে কাজটা করলো? ছাত্রীরা মূলত কিছু বহনযোগ্য পোর্টেবল সেন্সর ব্যবহার করেছে। ও আচ্ছা। সেগুলো দিয়ে স্কুলের বিভিন্ন ঘরের, ধরুন ক্লাসরুম, লাইব্রেরি বা কমন রুমের বাতাসের মান পরীক্ষা করেছে। বাতাসে ভাসমান ধূলিকণা পার্টিকুলেট ম্যাটার আর সম্ভবত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, এগুলো মেপেছে। তার খুব জটিল যন্ত্রপাতি নয়? না, খুব জটিল কিছু নয়, কিন্তু বিজ্ঞানের যে মূল পদ্ধতি ডেটা কালেকশন, সেটা অনুসরণ করা হয়েছে। তার ওরা নিজেরাই ডেটা সংগ্রহ করেছে, তার বিশ্লেষণও হ্যাঁ করেছে। এটা কিন্তু বেশ বড় ব্যাপার। অবশ্যই। শুধু একটা প্রজেক্ট হিসেবে নয়, ছাত্রীদের মধ্যে ওই যে জানার আগ্রহ বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা তৈরির ক্ষেত্রে এর বিরাট ভূমিকা আছে। ঠিক। ক্লাসরুমের ভেতরের বাতাসের গুণমান এটা আসলে সরাসরি প্রভাব ফেলে ওদের মনোযোগ আর শারীরিক সুস্থতার ওপর। তাহলে চলুন শুরু করি কার্বন ডাইঅক্সাইড বা CO2 দিয়ে। এর মাত্রা নাকি 1000 ppm এর নিচে থাকা উচিত। এর বেশি হলে কি সত্যি ক্লান্তি আসে বা ধরুন মনোযোগ কমে যায়? অবশ্যই। CO2 মাত্রাটা বেড়ে যাওয়া মানেই হলো সহজ কথায় ঘরে যথেষ্ট তাজা বাতাস আসছে না। এটা সরাসরি বায়ু চলাচল বা ভেন্টিলেশন সিস্টেমের সঙ্গে যুক্ত। ধরুন প্রতি ঘন্টায় ঘরের ভেতরের পুরো বাতাসটা কতবার বাইরে তাজা বাতাস দিয়ে বদলাচ্ছে। এই হারটা, যেটাকে এয়ার চেঞ্জেস পার আওয়ার বা ACH বলে, সেটা কম হলে CO2 জমতে শুরু করে, আর তাতে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, যেটা পড়াশোনায় তো ব্যাঘাত ঘটায়। ভাবুন, একটা ক্লাসরুমের বাতাস যদি ঘন্টায় অন্তত 3-4 বার বদলে যায়, তাহলে CO2 আর জমার সুযোগই পায় না। এটা তো সত্যিই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, নোটগুলোতে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি নিয়েও কথা আছে দেখছি। বলছে 30 থেকে 60% মধ্যে রাখা ভালো। এই নির্দিষ্ট সীমাটা কেন এত জরুরি? এটা আসলে একটা খুব ডেলিকেট ব্যালেন্সের ব্যাপার। দেখুন, আর্দ্রতা যদি 60% বেশি হয়ে যায়, তাহলে ওই স্যাঁতস্যাঁতে ভাব বাড়ে, দেওয়ালে বা কোনায় ছত্রাক ছাতা পড়ার ঝুঁকি বেড়ে যায়। আবার উল্টো দিকে যদি 30% নিচে নেমে যায়, তখন বাতাসটা বড্ড বেশি শুকনো হয়ে যায়, আর সেটা ধুলোর কণা ডাস্ট মাইটসের বংশবৃদ্ধির জন্য খুব ভালো পরিবেশ। দুটো অবস্থায় কিন্তু অ্যালার্জি বা শ্বাসকষ্টের কারণ হতে পারে। চোখে পড়ার মতো ছাতা বা কোনো রকম গন্ধ, এগুলো দেখলেই বুঝতে হবে বিপদ সংকেত। ও আচ্ছা, বুঝলাম। তাহলে আর্দ্রতা যেমন একটা দৃশ্যমান সমস্যা তৈরি করতে পারে, তেমনি নোটে কিছু অদৃশ্য বিপদের কথাও বলা হচ্ছে, যেমন PM2.5 আর PM10 কণা। এগুলো আসলে কি? এগুলো হলো বাতাসে ভাসমান খুব খুব ছোট কণা, পার্টিকুলেট ম্যাটার বলি আমরা। বিশেষ করে ওই PM2.5 কণাগুলো, যাদের আকার 2.5 মাইক্রোমিটারের থেকেও কম, সেগুলো মারাত্মক। ভাবুন, মানুষের একটা চুলের প্রায় 30 ভাগের 1 ভাগ। এত ছোট যে শ্বাসের সঙ্গে সোজা আমাদের ফুসফুসের একদম গভীরে চলে যেতে পারে, আর সেখান থেকে নানা ধরনের শ্বাসকষ্ট বা ধরুন আরও জটিল রোগ তৈরি করতে পারে। স্কুলের মতো জায়গায় যেখানে বাচ্চারা ছোটাছুটি করে, সেখানে ধুলো ওড়াটা তো খুব স্বাভাবিক, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সেজন্যই নোটগুলোতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার উপর এত জোর দেওয়া হয়েছে। এটা খুব যুক্তিযুক্ত। মাত্র 2.5 মাইক্রোমিটার, ভাবাই যায় না। আচ্ছা, বাতাসে তো আরও অন্য রাসায়নিকও থাকতে পারে, তাই না? যেমন নোটগুলোতে ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস বা VOCs এর কথা বলা হয়েছে। বলছে 500 মিউগ্রাম পার স্কোয়ার মিটারের কম রাখা দরকার। এগুলো কোথা থেকে আসে? হ্যাঁ, VOCs এগুলো মূলত আসে ধরুন নতুন রং করা দেওয়াল থেকে, ভার্নিশ থেকে, আঠা
নতুন টেবিল চেয়ার মানে আসবাবপত্র, এমনকি কিছু ক্লিনিং সলিউশন থেকেও বেরোতে পারে। এগুলোর জন্য মাথা ব্যথা, চোখ জ্বালা করা বা ধরুন অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। তাই এখানেও ভালো ভেন্টিলেশনটা খুব খুব জরুরি। ভিওসি ছাড়াও তো আরও বিপদ থাকতে পারে, মানে যেগুলো আমরা দেখতে পাই না, যেমন কার্বন মনোক্সাইড। ঠিক ধরেছেন, কার্বন মনোক্সাইড বা সিও, যার মাত্রা 9 ppm এর কম থাকা উচিত, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এটা তো আমরা জানি একটা বর্ণহীন, গন্ধহীন কিন্তু সাংঘাতিক বিষাক্ত গ্যাস। সাধারণত কোনো কিছু যদি অসম্পূর্ণভাবে পড়ে সেখান থেকে এটা তৈরি হয়। স্কুলে যদি এমন কোনো উৎস থাকে তবে এটা খুবই বিপজ্জনক হতে পারে। তাই এর মাত্রার দিকেও কিন্তু নজর রাখা দরকার। আর এখানেও দেখুন সেই একই কথা আসছে, পর্যাপ্ত বায়ু চলাচল একটা বড় সমাধান। তার মানে মূল জোরটা দাঁড়াচ্ছে কয়েকটা বিষয়ের ওপর: পর্যাপ্ত বায়ু চলাচল, সঠিক আর্দ্রতা বজায় রাখা আর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা। নোটগুলোতে ইনডোর এয়ার কোয়ালিটি বা আইএকিউ মনিটর ব্যবহার করার কথা বা স্থানীয় স্বাস্থ্য দপ্তরের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। এগুলো নিশ্চয়ই পরিস্থিতিটা কেমন আছে বুঝতে সাহায্য করে। হ্যাঁ, ঠিক তাই। নিয়মিত মনিটরিং করলে তবেই তো বোঝার হবে যে কখন বাতাসের মান খারাপ হচ্ছে আর ঠিক কী ব্যবস্থা নেওয়া দরকার। ওই নোটগুলো অনুযায়ী স্কুলে নিয়মিত জানালা খোলা রাখা, ধুলো জমতে না দেওয়া, মানে ঠিকমতো পরিষ্কার করা, এই সাধারণ পদক্ষেপগুলোই কিন্তু খুব কার্যকরী। দরকারে এয়ার পিউরিফায়ারও ব্যবহার করা যেতে পারে। আর হ্যাঁ, তাপমাত্রাটাও কিন্তু আরাম আর মনোযোগের জন্য খুব জরুরি। যেমন নোটগুলোতে শীতকালে 20-25 ডিগ্রি সেলসিয়াস আর গ্রীষ্মকালে 30-27 ডিগ্রি সেলসিয়াস রাখার পরামর্শ দেওয়া হয়েছে, সেটা মেনে চললে ভালো হয়। এই আলোচনা আর ওই নোটগুলো থেকে এটা বেশ স্পষ্ট যে স্কুলের ভেতরের বাতাসের ভালো মান শুধু আরামের জন্য নয়, এটা ছাত্রছাত্রীদের স্বাস্থ্য আর শেখার ক্ষমতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়। মানে মূল ব্যাপারটা হলো CO2 নিয়ন্ত্রণে রাখা, যথেষ্ট বাতাস চলাচল নিশ্চিত করা, আর্দ্রতা ঠিক রাখা আর ওই ভাসমান ক্ষতিকর কণা এবং VOCs কমানো। এগুলোই প্রধান কাজ। একদম। আর একটা জিনিস লক্ষ্য করার মতো, এই সবকটা উপাদান কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে আছে। যেমন ধরুন, ভালো বায়ু চলাচল, একই সাথে CO2, VOCs এবং আর্দ্রতা, এই তিনটে জিনিসকেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আচ্ছা, আমরা তো এখনকার পরিস্থিতি নিয়ে, মানে সমস্যা আর তার সমাধান নিয়ে কথা বলছি, কিন্তু একটু অন্যভাবে কি ভাবা যায়? ধরুন, ভবিষ্যতে স্কুল বিল্ডিংগুলো ডিজাইন করার সময় কি এমন কিছু করা যায় যাতে এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে থাকে? মানে শুধু মনিটরিং বা ব্যবস্থা নেওয়ার উপর ভরসা না করে স্থাপত্য বা ডিজাইনের মাধ্যমে কি আরও স্বাস্থ্যকর ক্লাসরুম তৈরি সম্ভব? মানে যেখানে প্রাকৃতিকভাবে বাতাস চলাচল ভালো হবে।